গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প ফেরা ছাড়া পথ নেই। রচনা অভিষেক টিটো চৌধুরী, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা কৃত্তিকা বোস, শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। গল্পটি স্মেল অফ বুকস প্রকাশনের বিষাক্ত মানুষ গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। শুনছেন ফেরা ছাড়া পথ নেই। এই যে দোতলার এই ঘরখানাই তোমার, আর বারান্দার ওই মাথায় আলাদা বাথরুম আছে। আচ্ছা বেশ, কিন্তু ভাড়াটা? ও সেটা তুমি যা বলেছ তাই দিও। একলা বুড়ো মানুষ, ওই একটা কাজের লোক ছাড়া তিনকুলে আর তো কেউ নেই। দুদিন পরেই তো, তখন কি আর টাকা নিয়ে স্বর্গে যাব? আর তাছাড়া তোমায় আমাদের বেশ পছন্দ হয়েছে। আমাদের কথাটা খট করে কানে বাজল অরিত্রর। চাকরের পছন্দ অপছন্দেরও এতটা গুরুত্ব? তাছাড়া আজ যেন বুড়ো একটু বেশি গদগদ। প্রথম যখন বাড়িটার খোঁজ পেয়ে এসেছিল তখন তো রীতিমতো কেঠো গলায় চমকে দেওয়া ভাড়া শুনিয়ে দরজা থেকেই বিদায় করে দিয়েছিলেন। তবে যাওয়ার আগে মিনমিন করে কোনো মতে নিজের সাধ্যটুকু জানিয়ে কন্ট্যাক্ট নম্বর রেখে এসেছিল অরিত্র। কথা বলতে বলতে বারে বারে অরিত্রর কাঁধে ঝোলানো গিটারের বাক্সটার দিকে তাকাচ্ছিলেন অর্ধেন্দু। অরিত্র সেটা বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। তা গান বাজনার শখ আছে বুঝি? একটা সময়ের পর আর কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করেছিলেন অর্ধেন্দু। যদিও প্রসঙ্গটা অরিত্রর কাছে একেবারে জোঁকের মুখে নুন পড়ার সামিল। কিছুদিন আগে অবধি এই গিটারই ছিল অরিত্রর ধ্যান জ্ঞান। ছোটবেলা থেকে অরিত্র স্বপ্ন দেখে এসেছে একজন নামকরা গিটারিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার। স্বপ্ন দেখেছে গান লেখার, সুর বাঁধার, এবং প্রাণে বিশ্বাস করেছে যে সেই স্বপ্ন একদিন সত্যি হবেই। আর সেই বিশ্বাসে ভর করেই এতদিন কোনো দিকে মন দেয়নি। গান বাজনা ছাড়া অন্য কিছুকে সময় দেওয়ার কথা ভাবেওনি। তাই অরিত্রর জীবনে গান বাজনাকে নিছক শখ বলে ভাবলে বড্ড ভুল করা হবে। ভাগ্যিস বাবার ঠেলায় পড়ে একটা ITI ডিগ্রি নেহাতি নিতে হয় বলে নিয়েছিল। সেটাই এখন বাঁচিয়ে রেখেছে অরিত্রকে। মিউজিক্যাল কেরিয়ার গড়ার স্বপ্ন বর্তমানে অরিত্রকে ত্যাগ করলেও অভিমানবশত গান বাজনাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালিয়ে গেলেও নিজের প্রিয় গিটারটা সঙ্গে রাখার বদ অভ্যাসখানা এখনই ঝেড়ে ফেলতে পারেনি অরিত্র। ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। সে যাক, তাহলে কবে এসে উঠছো আপনে? দিন দুয়েকের মধ্যে হলেই ভালো হয়। হ্যাঁ ঠিক ঠিক, বেশি দেরিতেই বা কাজ কি। কালকেই কেষ্ট তোমার ঘরদোর সব ঝাড়ামোছা করে রেখে দেবে। তুমি পরশুদিন সকাল সকালই চলে এসো। আর হ্যাঁ, নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়ার অভ্যেস আছে বলে তো মনে হয় না। সেটার কি ব্যবস্থা করবে ভেবেছে কিছু? না, সত্যি বলতে কি
পাকাপাকিভাবে তেমন কিছু অরিত্র এখনও ভেবে উঠতে পারেনি। দুপুরের খাওয়াটা সাইটের ক্যান্টিনেই সেরে নেওয়া যাবে, তবে সকালের জল খাবার আর রাতের খাওয়ার কি ব্যবস্থা করবে সেটা এখনও ভেবে উঠতে পারেনি। অর্ধেন্দুবাবুর বয়স হয়েছে। অরিত্রর মুখ দেখেই ওর অভিজ্ঞ চোখ উত্তরটা বুঝে নিতে বেশি দেরি করল না। বুঝেছি, এ নিয়ে এত কিন্তু কিন্তু করতে হবে না। দেখো, আমার বয়স হয়েছে ঠিকই, তবু 3 বেলা একটু ভালো মন্দ খাওয়ার অভ্যেসটা এখনো ছাড়তে পারিনি। আর আমার সঙ্গে থেকে থেকে কেষ্টটারও জিভ বেড়ে গেছে। সে তুমি না হয় আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করো, প্রথম কয়েকদিন না হয় এই আপনে অতিথি হয়ে রইলে, তারপর খাবার দাবার মনোমতো হলে বিবেচনা করে কিছু একটা দিয়ে দিও। এ তো মেঘ না চাইতেই জল। থাকা খাওয়ার সব সমস্যার সমাধান এত সহজে হয়ে যাবে এটা অরিত্র স্বপ্নেও ভাবেনি। ব্যাস, তাহলে আর কোনো চাপ রইল না। পরশুদিন আবার দেখা হচ্ছে। বাড়িটা বেশ ভালোই। জল, কল, আলো, হাওয়া কিছুরই অভাব নেই। সারাদিন সাইটে জুনিয়র সুপারভাইজারের দায়িত্ব সামলানোর ফাঁকে ফাঁকেই বারবার অরিত্রর মন ফিরে যায় ওই 20 ইঞ্চি গাঁথনির চুন সুরকি ঢালাই করা মোটা মোটা দেওয়াল ঘেরা ঘরখানার পানে। ছুটির পর অনেকেই যখন সারাদিনের ক্লান্তি কাটাতে কোথাও গিয়ে গ্লাস হাতে একটু আড্ডা মারতে বসে যায়, তখনও অরিত্র নিজের ধুলো আর ঘামে জ্যাবজ্যাবে শরীরটায় যেন নতুন উদ্যম ফিরে পায়। বাড়ি ফিরতে আর তর্স হয় না। হ্যাঁ, প্রতিদিনই বিকেল গড়াতে না গড়াতেই শুরু হয় কাজ শেষ করে বাড়ি ফেরার তাড়া। যেন কোনো মতে একবার বাড়িতে ঢুকতে পারলেই ব্যাস শান্তি। সারাদিনের খাটাখাটনির পর ওই বাড়িটা যেন একেবারে মায়ের নরম আঁচল বিছিয়ে অপেক্ষা করে। সার্থক নামা বাড়ি, আপন। প্রথম দিন সদর দরজার পাশে শ্বেত পাথরের ফলকে কালো হরফে লেখা আপন নামটা দেখে বেশ অবাকই হয়েছিল অরিত্র। এমন আধা শহরে এমন কাব্যিক নামের বাড়ি। একদিন কথার ছলে জিজ্ঞাসাও করেছিল অর্ধেন্দুবাবুকে, আচ্ছা মেসোমশাই, এই বাড়ির নামটা এমন? অরিত্রর প্রশ্ন শুনেই খোলা গলায় হেসে উঠেছিলেন অর্ধেন্দুবাবু। ভাবখানা এমন যেন অরিত্রর কাছ থেকে এই প্রশ্নটাই আশা করেছিলেন উনি। আসলে কি জানো তো, তোমার মাসিমা ছিলেন ভিক্টর ব্যানার্জির একেবারে একনিষ্ঠ ভক্ত। তার কোনো ছবিই বাদ দিতেন না। তো তখন সবে সবে এই জমিখানা কিনেছি। মনে সাধ বেশ নিজের মনের মতো একটা বাড়ি বানাবো। তো ঠিক সেই সময় রিলিজ করলো ভিক্টর ব্যানার্জি আর অপর্ণা সেনের একান্ত আপন। তো সেই ছবি দেখেই তিনি ঠিক করলেন বাড়ির নাম রাখবেন একান্ত আপন। নামটা ভালো হলেও সবাই বলবে সিনেমা থেকে টোকা, তাই আমি একটু গাঁইগুই করছিলাম। তারপর দুজনে মিলে ভাবনা চিন্তা করে নামটা একটু কাটছাঁট করে নিলাম আর কি। বাড়ির চৌহদ্দিতে পা দিলেই সারা শরীর জুড়িয়ে যায় অরিত্রর। যেন এখুনি কোনো সবুজ বনস্পতি ঘেরা দিঘির গভীর কালো ঠান্ডা জলে ডুব দিয়ে উঠল। তার উপর কেষ্টদা মানে মেসোমশাইয়ের কাজের লোকের রান্নার হাতখানাও একেবারে বাঁধিয়ে রাখার মতো। অরিত্র নিজেই বুঝতে পারে তার খাওয়া আগের থেকে ভালোই বেড়ে গেছে। জল হাওয়ার গুণে হজমও হয় চমৎকার। মন মেজাজ দিব্যি ভালো আছে আজকাল। এখন প্রায়শই বাড়ি ফিরে গিটার নিয়ে বসে অরিত্র। মাঝে মাঝে গলা ছেড়ে 2-1 কলি গেয়েও ওঠে। অথচ নিজের জীবন থেকে এই গান বাজনার নেশাকে দূর দূর করে তাড়িয়ে দেবার সিদ্ধান্ত তো একরকম নিয়েই ফেলেছিল সে। স্থির করেই ফেলেছিল নিজের ফেলে আসা জীবনকে পুরোপুরি ভুলে যাওয়ার। শুধু গিটারখানার মায়াটাই ছাড়তে পারেনি। পারবেই বা কি করে?
কত মন খারাপের রাত অরিত্র পার করেছে এই গিটারের হাত ধরেই। একের পর এক দুমড়ে মুচড়ে ভাঙা স্বপ্নদের আবার জোড়া দেওয়ার চেষ্টা করেছে এই গিটারের তার দিয়েই। অরিত্রর হাজার হাজার না বলে ওঠা কথারা ভাষা খুঁজে পেয়েছে এই গিটারের সুরেই। বাড়ির সম্পূর্ণ অমতে গিয়ে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছে নিজের এই গিটারের ভরসাতেই। চুটিয়ে গান বাজনা করছিল ওরা সে সময়, মৈত্রেয়, প্রতিম, কৃষাণু আর সৌহার্দ্র। এবার 5 জন মিউজিশিয়ান একসঙ্গে হলে যা হয় তাই হলো। স্পন্দন নামের একটা বাংলা গানের দল তৈরি হলো। স্টেজ শো পাওয়ার জন্য একে তাকে ধরাধরি শুরু হলো। প্রথম নিজেদের গ্যাঁটের কড়ি খসিয়েই মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াতো ওরা। কোথাও তালি তো কোথাও গালি জুড়ত। পরবর্তীকালে জেলার দিক থেকে 2-1টা খুচরো ফাংশন, কলেজের সোশ্যালে গান গাওয়ার বরাত অবশ্য পেয়েছিল অরিত্ররা। ততদিনে ছাত্র জীবন টপকে বেকারত্বের জীবনে ঢুকে পড়েছে সবাই। সেই জীবনের প্রতিটা দিন গুনে গুনে পার করেছে ছেলেদের ভবিষ্যৎ দুশ্চিন্তায় থাকা গার্জিয়ানরা। একমাত্র কৃষাণুর বাড়ি থেকেই ওর গান বাজনা নিয়ে পুরোপুরি সাপোর্ট ছিল। আর সেটাই খানিক কাল হলো। নিজের মুম্বাই প্রবাসী পিসির কাছে থেকে খোদ আরব সাগরের বুকেই স্ট্রাগল করার পণ নিয়ে কেটে পড়ল কৃষাণু। যাওয়ার আগে অবশ্য লম্বা চওড়া ডায়লগ মেরেই গিয়েছিল। দাঁড়া না, একবার ওখানে গিয়ে হালচালটা বুঝে নি, তারপরেই তোদের সবাইকে ডেকে পাঠাবো। কিন্তু মুম্বাইতে তো আমাদের মতো প্রচুর ছেলে মেয়ে স্ট্রাগল করছে, ওখানে তো আরো বেশি কম্পিটিশন। কি হয়েছে, কাজের স্কোপও তো অনেক বেশি। আরে ওটা পুরোপুরি প্রফেশনাল দুনিয়া রে ভাই। এই এখানকার মতো এত লবিবাজি কাটিবাজি ওখানে নেই। মুম্বাই এখনো গুণীর কদর করে। হ্যাঁ, তাদের স্পন্দন ব্যান্ডের সব থেকে গুণী সদস্য যে কৃষাণু, সেটা ওরা সকলেই এক কথায় স্বীকার করত। সত্যি বলতে কি, মাস 10 মধ্যে টুকটাক কাজও জুটিয়ে নিয়েছিল কৃষাণু। ওই স্ক্র্যাচ গাওয়ার কাজ, তেমন বলার মতো কিছু না হলেও টুপাইস আসছিল। এদিকে টুকটাক যে 2-1টা শো মাঝে মধ্যে পেত অরিত্ররা, সেগুলো লিড সিঙ্গারের অভাবে আশা বন্ধ হয়ে গেল। গান বাজনার বাজারে যেটুকু ইনভলভমেন্ট ছিল ওদের, সেটুকুও হারিয়ে যেতে লাগলো ক্রমে। উৎসাহে ভাঁটা পড়তে শুরু করলো প্রীতম, সৌহার্দ্য, মৈত্রেয়র। অবশ্য এ ব্যাপারে ওদের দোষ দিয়েও লাভ নেই। দিনের পর দিন কাহাতক আর শুধু গানের রিহার্সাল আর জ্যামিং করে কাটানো যায়। ততদিনে এক মাঝারি মাপের মিউজিক ডিরেক্টরের সহকারীর দলে ভিড়ে গেছে কৃষাণু। কাজ করছে চুটিয়ে, প্রধানত আবহ সঙ্গীতের কাজ, পাশাপাশি টুকটাক জিঙ্গল আর ইভেন্টের কাজ। অবশ্য তার আগেই কলকাতার বন্ধুদের একরকম ইগনোর করতে শুরু করে দিয়েছে কৃষাণু। কৃষাণুর সাহায্যের আশায় বসে থাকাটা যে এখন স্রেফ বোকামো, সেটা বুঝে গেছে স্পন্দনের অন্যান্য সদস্যরাও। প্রীতম বাধ্য ছেলের মতো নিজের বাবার হাত ধরে নিজেদের দোকানে আসা যাওয়া শুরু করেছে। মৈত্রেয় প্রেমিকার ধমকি খেয়ে বেশ বড় অঙ্কের টাকা খরচ করে একটা অ্যাডভান্স লেভেলের কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে গেছে। হারাধনের 10টি ছেলের মধ্যে শুধু অরিত্র আর সৌহার্দ্য তখনও কোনো মতে গান বাজনা আঁকড়ে ধরে রেখেছে। একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রির আনাচে কানাচে। কিন্তু বেড়ালের ভাগ্যের শিকে কোনোভাবেই ছিঁড়ছে না। এরই মধ্যে একদিন মদের গ্লাসে ডুব দিতে দিতেই তুমুল বাওয়াল হয়ে গেল দুজনের মধ্যে। রেলইয়ার্ডের পেছনে রাজুর ঠেকে বসেছিল ওরা। এই ঠেকে আবার বাংলার পাশাপাশি সস্তা হুইস্কি আর রামও পাওয়া যায়। বাঁধা ধরা দেশি মালের খদ্দের ছাড়াও ওদের মতো অনেকেই মাঝে মাঝে ঢু মারে এখানে। দিন 2 আগেই নিজের ফেসবুক ওয়ালে একটা ছবি পোস্ট করেছিল কৃষাণু। আন্ধেরি এলাকার একটি ঝাঁ চকচকে স্টুডিওয়
এক জনপ্রিয় টিভি সিরিয়ালের রিয়েলিটি শো থেকে উঠে আসা দুই উদীয়মান তারকার সঙ্গে কাজ করে সে যে কতটা আপ্লুত সবিস্তারে লিখেছিল সেই কথা। সেই নিয়েই যাই বলিস না কেন ভাই, ছেলেটার মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল ছিল। একটু নেশা আর অনেকটা আবেগে তখন মাখামাখি সৌহার্দ্যর কণ্ঠস্বর। কে? কোন ছেলে? কার কথা বলছিস? আরে আমাদের কৃষাণু, কেন দেখিসনি ছবিটা? না, সালা হারামিটা আমায় আনফ্রেন্ড করে দিয়েছে। অরিত্রর ওই মুখ বিকৃতির পেছনে সস্তা মদের স্বাদ না কৃষাণুর প্রতি ঘৃণা, কোনটা বেশি কাজ করছিল জানা নেই। হ্যাঁ শালা, ভুলেই গেছি। তুই তো ওকে ইনবক্সে কী সব খিস্তি খামারি করেছিলি তাই। বেশ করেছি, কেন করব না শুনি? মালটা সালা এক নম্বরের গদ্দার। নিজের কেরিয়ার বানাতে আমাদের ব্যান্ডটাই তুলে দিল। হ্যাঁ, সে আর একা কৃষাণুকে দোষ দিয়ে কি হবে? প্রতিম, মৈত্রেয়, ওরাও তো আর রইল না। উদাসী গলায় জাস্ট ভাসিয়ে দিয়েছিল সৌহার্দ্য। ওদের কথা ছাড়, ওরা কোনোদিনই গান বাজানো তেমন প্যাশনেট ছিল না। জাস্ট হুজুকে পড়েই। কিন্তু আমি তুই কৃষাণু, আমরা তিনজন তো গোড়া থেকে একসাথে ছিলাম। কত স্বপ্ন ছিল আমাদের স্পন্দন নিয়ে। সালা মুম্বাইয়ের জল পেটে পড়তেই সব ভুলে গেল, ধান্দা শিখে গেল সালা। চরম বিরক্তি নিয়ে কথাগুলো উচ্চারণ করেই বড় করে এক ঢোক গলায় ঢেলেছিল অরিত্র। রীতিমতো তেরিয়া মেজাজে বলে উঠেছিল অরিত্র। মুম্বাইয়ের জল আমাদের মধ্যে কে খেতে চায়নি ভাই? তুই নিজে খাওয়ার সুযোগ পেলে ছাড়তি। মিথ্যে বলে তো লাভ নেই। তোরা তো সবাই জিভ বের করে বসেছিলি কবে কৃষাণু তোদের ওখানে ডাকবে সেই আশায়। সালা, তুই নিজে ছিলিস না? কৃষাণুর সব থেকে বড় চামচা তো তুই নিজে ছিলিস। এত পাঁচেটা তো লাভ হলো না। হ্যাঁ, তাই সালা এখন মাহাত্ম মারাচ্ছে। এই সমস্ত আলছাল কথা একদম বলবি না বলে দিচ্ছি। তুই নিজেও কি চামচাগিরি কম করতিস নাকি? নতুন কোনো গান বানিয়ে আনলেই তো এই গানটার সঙ্গে কৃষাণু ছাড়া আর কোনো শালা জাস্টিস করতে পারবে না। আমরা শালা তোর এই সব ডায়লগ বাজি দেখতাম না আর মনে মনে হাসতাম। তাই বলছি ভাই, চেপে যা। এত বড় বড় কথা তোর মুখে মানায় না। আচ্ছা, আমি একাই নাকি? হ্যাঁ, আর তোর মুখে বুঝি খুব মানায়? কেন বেকার এড়ে তক্ক করছিস বলতো? তুইও জানিস, আমিও জানি। আজ কৃষাণু যে জায়গাটায় আছে ও সেটা ডিজার্ভ করে। আর বুকে হাত দিয়ে বলতো, এমন সুযোগ পেলে ছেড়ে দিতিস? এর পরেও পড়ে থাকতিস এই টিম করে চলতে থাকা ব্যান্ড নিয়ে? সৌহার্দ্য কথাটা যে নেহাত ভুল বলেনি সেটা অরিত্রও জানত। কিন্তু জানলেই যে মানতে হবে বা প্রতিপক্ষের সামনে স্বীকার করে নিতে হবে তেমন মাথার দিব্যি আর কেই বা দিয়েছে। কিন্তু কোনো লাগসই জবাব তো মাথায় আসছে না। তাই এই কোণঠাসা বেড়ালের মতো অবস্থায় পড়ে এবার অরিত্র আক্রমণ হানল একেবারে অন্য দিক থেকে। শোন ভাইজি, তোর এই কৃষাণুর কোলে এত ঝোল টেনে কথা বলার কারণটাও না আমরা কিন্তু সবাই জানি। সালা, নিজের মুড়োদের তো আর মালবট ছিল না, তাই কৃষাণুর ওই পায়ে ধরেছিলি। আরো সালা, নিজের খেয়ে ছেড়ে দেওয়া মালকে তোর গলায় ঝুলিয়ে কেটে বললো। চরম নেশার ঝোঁকে চিবিয়ে চিবিয়ে ছিবড়ে করে কথাগুলো সৌহার্দ্যর মুখের ওপর ছুঁড়ে মারল অরিত্র। তবে এই নেশা শুধু মদের নেশা নয়, এই নেশা বিষ উগড়ে দেওয়ার নেশা। সেই নেশায় আচ্ছন্ন অরিত্র খেয়ালও করল না সৌহার্দ্যর চোখে ঘনিয়ে ওঠা আগুনের রং, ওর শক্ত চোয়াল। কিন্তু তখনও মদ আর বিষে টলমল করছে অরিত্রর মাথা। এক ঝটকায় গ্লাসের বাকি তরলটুকু গলায় ঢেলে মুখ বিকৃতি করে বলল, শোনো মা, যতই নেকা সাজো, কারো আর কিচ্ছু জানতে বাকি নেই। তাই বলছি,
বেশি মুখ না করো না, চেপে থাকো, বুঝলে? অরিত্রর মন্তব্যকে ধ্রুব সত্য ধরে না নিলেও পর্ণা আর কৃষাণুর ঘনিষ্ঠতার কথা কারো অজানা নেই। দুজনের মধ্যে একটা সম্পর্ক অবশ্যই ছিল। একটা সময় দুজনে যে কোনো কারণেই হোক ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল। তবে ওই বিশেষ সম্পর্ক না থাকলেও দুজনের বন্ধুত্বের ইতি ঘটেনি। পরবর্তীকালে মুখচোরা সৌহার্দ্য পর্ণার প্রতি দুর্বল হয়ে পড়লে কমন ফ্রেন্ড কৃষাণুর মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত পর্ণা অবধি পৌঁছেছিল সৌহার্দ্য। সেই সন্ধে শেষে লোকাল থানার জিপ রাজুর ঠেকে এসেছিল নিয়ম মাফিক তোলা তুলতে। ততক্ষণে সেখানে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। কথার বাণে ক্ষতবিক্ষত হতে হতেই সৌহার্দ্য একখানা ৮২ শিক্ষার থাবড়া বসিয়ে দিয়েছে অরিত্রর গালে। প্রথম দফায় ছিটকে পড়লেও আবার উঠে দাঁড়িয়ে অরিত্র ঝাঁপিয়ে পড়েছে সৌহার্দ্যর ওপর। রাজু আর তার এক রোগাপ্যাংলা সহকারী দুজন মিলে কোনো মতেই সামলাতে পারছিল না অরিত্র আর সৌহার্দ্যকে। না, রাজুর ঠেকের বাকি কাস্টমাররা কেউই এগিয়ে আসেনি। কেনই বা আসবে? সস্তার মাল গিলতে গিলতে এমন মাগনার বিনোদন কি রোজ রোজ পাওয়া যায় নাকি? ছেঁড়া জামা, চোখে কপালে রক্তের কালশিটে, রক্তাক্ত নাক আর ফাটা ঠোঁট নিয়েই সেদিন জীবনে প্রথমবার পুলিশ ভ্যানে চড়েছিল ওরা দুজন। সেই রাতেই দুজনেরই বাড়ির লোক ছুটে এসেছিল থানায়। বেশ মোটা অঙ্কের গুণাগার দিয়েই ছাড়িয়ে নিয়ে গিয়েছিল নিজেদের সুপুত্রকে। তারপরেই শুধু গান বাজনা কেন, বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গিয়েছিল অরিত্রর। এরপরই নিজের মাস্তুতো দাদার যোগাযোগ আর তদবিরে এই আধা শহরে শপিং মল তৈরির এক জুনিয়র সুপারভাইজারের কাজে বহাল হয়ে যায় অরিত্র। নিজের পাড়া, বন্ধুবান্ধব, গান বাজনা এসব ছেড়ে আসতে যে অরিত্রর বিশেষ খারাপ লেগেছিল তা কিন্তু নয়, বরং এই গোটা সময়টায় যেন একরকম বোধশূন্য অবস্থায় চলে গেছিল অরিত্র। এসে তো পড়ল, এবার থাকবে কোথায়, খাবেই বা কি? সাইটের এক জুনিয়র অ্যাকাউন্টেন্ট লোকাল ছেলে শুভময় অরিত্রকে সন্ধান দিয়েছিল অর্ধেন্দুবাবুর বাড়ির। যদিও অর্ধেন্দুবাবুর সঙ্গে প্রথম মোলাকাত একেবারেই সুখকর ছিল না। কাকে চাই? দরজার কড়া নাড়ার মিনিট খানেকেরও কম সময়ের মধ্যে ঘর্মাক্ত খালি গা আর নেয়াপাতি ভুঁড়ির নিচে পাজামা পরা এক ভদ্রলোক দরজা খুলে খানিক তিরিক্ষি মেজাজেই জিজ্ঞাসা করেছিলেন অরিত্রকে, অর্ধেন্দুবাবু আছেন? হ্যাঁ বলুন, আমি অর্ধেন্দু শেখর সমাজপতি। আপনি কে? প্রশ্নটা ছুঁড়ে দেওয়ার ফাঁকেই অরিত্রকে পা থেকে মাথা অবধি জরিপ করে নিয়েছিলেন ভদ্রলোক। নমস্কার মেসমশাই, আমি অরিত্র বসাক। তেঁতুলতলার শুভময়দা মানে শুভময় বিশ্বাস আমায় পাঠালেন। তারপর অনেক ইনিয়ে বিনিয়ে আমতা আমতা করে নিজের প্রয়োজনটা অর্ধেন্দুবাবুকে জানিয়েছিল অরিত্র। কিন্তু যতদূর মনে পড়ছে আমি তো আমার বাড়িতে ভাড়াটে বসাবো এমন কথা কোথাও বলিনি। অবাক হওয়ার ভান করে বলেছিলেন অর্ধেন্দুবাবু। না, শুনলাম অনেকগুলো ঘর ফাঁকা পড়ে আছে, তাই যদি ভাড়া পাওয়া যায় আর কি। কোনো মতে অবস্থা সামলানোর চেষ্টা করেছিল অরিত্র। ও, ঘর ফাঁকা থাকলেই বুঝি ভাড়াটে বসাতে হয়? জানতাম না তো। আসলে বয়স হয়েছে তো, খুব পিছিয়ে পড়েছি বোধ হয়। অর্ধেন্দুবাবুর একের পর এক নকআউট পাঞ্চে তখন অবস্থা কাহিল অরিত্রর। সে ততক্ষণে বুঝে গেছে যে এখানে ঘর ভাড়া পাওয়ার কোনো সম্ভাবনা তার নেই। তবু এসেই যখন পড়েছে তখন শেষ অবধি চেষ্টা করতে দোষ কি? আসলে মেসমশাই, ওই রেলমাঠ পেরিয়ে যেখানে শপিং মলের কাজ চলছে ওখানেই জুনিয়র সুপারভাইজার হিসেবে সদ্য জয়েন করেছি। আমার বাড়ি হুগলি হিন্দ মোটরে। এখানে কোনো চেনাশোনা নেই, তাই শুভময়দাকে বলেছিলাম
সেই জন্যই এবার অরিত্রর কাঁদো কাঁদো মুখ দেখেই হয়তো একটু নরম হলেন অর্ধেন্দুবাবু। নিজের সন্দিহান দৃষ্টি অরিত্রর মুখ থেকে সরিয়ে একটুক্ষণ তাকিয়ে রইলেন মেঝের দিকে। সেসব তো বুঝলাম, কিন্তু আগে যে আমায় শুভর সঙ্গে একটু কথা বলতে হবে। কিন্তু তুমি তো সদ্য চাকরিতে জয়েন করেছো, আমার বাড়িতে থাকার মতো ভাড়া কি দিতে পারবে? যথেষ্ট অসম্মানজনক একটা প্রশ্ন, কিন্তু বলার ভঙ্গিতে তেমন ঝাঁজ ছিল না, তাই অরিত্র গায়ে মাখল না। অবশ্য গায়ে মাখার মতো পরিস্থিতিতেও সে নেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি কথা বলে নেবেন। আর ভাড়ার কথা যদি বলেন, সাধ্যমতো চেষ্টা করবো মেসমশাই। আপনি না হয় ভাড়াটা শুভময়দাকে জানিয়ে দেবেন। না না, এইসব ব্যাপার ভায়া হয়ে যাওয়া ঠিক না। বলেই অর্ধেন্দুবাবু চমকে দেওয়ার মতো একটা ভাড়া শুনিয়েছিলেন অরিত্রকে। না, এই ভাড়া দেওয়ার সামর্থ্য অরিত্রর নেই। ও না মেসমশাই, এতটা পারবো না। তাহলে কত পারবে সেটাই একবার শুনি। লজ্জায় প্রায় মাটিতে মিশে যেতে যেতে নিজের সাধ্যের কথা জানিয়েছিল অরিত্র। অদ্ভুতভাবে সেই ভাড়ার অঙ্ক শুনে অর্ধেন্দুবাবুর বিশেষ ভাবান্তর দেখা গেল না, যেন অরিত্র এমনই একটা কিছু বলবে সেটা উনি ধরেই নিয়েছিলেন। আমি বরং আমার নাম্বারটা দিয়ে যাই আপনাকে, যদি মনে হয় একটু খবর পাঠাবেন। সাংঘাতিক রকমের হতাশার সঙ্গেই সেদিন ওই বাড়ির দরজা থেকে ফিরে এসেছিল অরিত্র। ধরেই নিয়েছিল সাইটের কর্মীদের জন্য কোম্পানি যে ডরমেটরির ব্যবস্থা করে রেখেছে, যেখানে গত 4 দিন ধরে অরিত্র কোনো মতে মাথা গুঁজে পড়ে আছে, এখনও সেখানেই যেতে হবে তাকে। আরও বেশ কিছুদিন, হয়তো কিছু মাস। ঠিক আছে, অভ্যেস হয়ে যাবে। কত কিছুর সঙ্গেই তো মানিয়ে নিচ্ছে, এখন এটার সঙ্গেও না হয়, এই ভেবেই সান্ত্বনা খুঁজে নিয়েছিল অরিত্র। কিন্তু ঠিক 2 দিন পরেই তাকে চমকে দিয়ে খবরটা দিয়েছিল শুভময়। অর্ধেন্দুবাবু অরিত্রকে দেখা করতে বলেছেন। বেশ ভালোই আছে অরিত্ররা। সাইট থেকে অর্ধেন্দুবাবুর বাড়িটা তেমন দূরত্বে নয়, কাজেই রোজ সকালে ঘুম ভাঙার পরেও কিছুক্ষণ চোখ বুজে বিছানা আঁকড়ে পড়ে থাকার বিলাসিতাটুকু স্বচ্ছন্দে উপভোগ করতে পারে। শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর কেষ্টদার হাতের 1 কাপ গরম গরম চা তাড়িয়ে তাড়িয়ে খেয়ে ঢিমে তালে দিন শুরু হয় অরিত্রর। ধীরে সুস্থে দাঁত মেজে দোতলার বারান্দায় নিজের জন্য বরাদ্দ বাথরুমে স্নান সেরে 1 তলার রান্নাঘর লাগোয়া বারান্দায় পাতা টেবিলে বসে খাওয়া দাওয়া করেই রোজ সাইটে যায় অরিত্র। বাড়ি থেকে বেরোনোর সময়টাতেই রোজই মনটা কেমন ভার ভার থাকে অরিত্রর। মনে হয় কেন যে যাচ্ছে, না গেলেই বা কি এমন ক্ষতি হতো। বেশ শুয়ে বসে গুনগুন করে গিটারের তারে টুংটাং আওয়াজ তুলে যদি কাটিয়ে দিতে পারত গোটা দিনটা, কিন্তু তা তো আর হওয়ার নয়। তাই একান্ত ইচ্ছের বিরুদ্ধেই নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হতো তার বর্তমান বাসস্থানের সামনে দিয়ে বয়ে যাওয়া ধোয়া বাঁধানো রাস্তার শেষ প্রান্ত অবধি। বড় রাস্তায় এসে ভ্যান রিক্সা ধরে নিয়ে মিনিট 10 উজিয়ে পৌঁছতে হতো সাইটে। তারপর সারাদিন ধরে ব্যস্ত সাইটের ডাকাডাকি আর হাঁকাহাঁকির মধ্যে বারে বারেই মাথার মধ্যে ঘাই মেরে যেত অর্ধেন্দুবাবুর বাড়িখানার লাল সিমেন্ট বাঁধানো মেঝে, প্রায় 1.5 মানুষ সমান খড়খড়িওয়ালা জানালা, ফাটা দাগে সেজে ওঠা দেওয়াল, শ্যাওলা ধরা পিছল কলতলা, আগাছার আক্রমণে ধুঁকতে থাকা বারান্দা। অরিত্রর জন্য বরাদ্দ ঘরের বাম দিকের দেওয়াল লাগোয়া জানালা দিয়ে আবার সূর্যাস্তও দেখা যায়। বাড়ির চৌহদ্দির বাইরে জানলা দিয়ে ঢিল ছোঁড়া দূরত্বে যে লম্বা পোড়ো জমিটা সোজা রেলবাঁধ অবধি গিয়েছে, তার বুনো ঘাস আর আগাছা ভরা কালচে সবুজ রঙে যখন শেষ বিকেলের সিঁদুরের রং মেশে, তখন সেদিকে তৃষিত দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিত্র। অরিত্রর মনে হয় নিজের ফেলে আসা জীবনের প্রতিটা দিন যেন শুধুমাত্র খরচের খাতা ভরানোর জন্যই কাটিয়েছে সে। এতদিনে সত্যিকারের বাঁচার মতো বাঁচা শিখেছে সে।
নিজের খাটের উল্টো দিকে রাখা কাঠের চেয়ারটা টেনে জানলার সামনে নিয়ে এসে বসে অরিত্র। হাতে তুলে নেয় নিজের গিটার। ততক্ষণে পাখিদের ডানার ঘষায় পশ্চিম আকাশে মুছে এসেছে অস্তরাগের রং। ব্ল্যাকবোর্ডের মতো কালচে ধূসর সন্ধে ঘনিয়েছে দিগন্ত জুড়ে। চোখ বন্ধ করে গিটারের তারে আঙুল চালায় অরিত্র। কিছুক্ষণ পরেই ছন্দ আসে আঙুলে, গলা বেয়ে উঠে আসে কোনো গানের আভাস। কখনো ওইটুকু শুনেই সন্তর্পণে অরিত্রর মনঃসংযোগে এতটুকু ব্যাঘাত না ঘটিয়েই ঘরে পা রাখেন অর্ধেন্দুবাবু। কিভাবে জানা নেই, অরিত্র কিন্তু ওর উপস্থিতি বুঝে ফেলে। এই ব্যাপারটা বুঝতে গেলে আরেকটু পেছনে ফিরে যেতে হবে। বলছিলাম, একদিন একটু গান বাজনা হোক না, শুনি। সাইট থেকে ফিরে সন্ধেবেলায় চায়ের সঙ্গে মুড়ি দিয়ে কেষ্টদার বানানো ডিমের ভুজিয়া মেখে খেতে খেতে বলেছিলেন অর্ধেন্দুবাবু। গান? হ্যাঁ, সে তো হতেই পারে। আপনি শুনবেন? কিছুটা ইতস্তত করেই বলেছিল অরিত্র। ষাটোর্ধ্ব অর্ধেন্দুবাবুর তাদের ওইসব অতি আধুনিক গান পছন্দ হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ ছিল তার মনে। হুমা, শুনবো না কেন? আমি তো প্রথম দিন থেকেই আশায় আশায় আছি। তবে তোমায় তো কোনোদিন কিছু গাইতে বা বাজাতে দেখলাম না, তাই আজ বলেই ফেললাম। তাহলে আজই হয়ে যাক, কি বলেন? আজই? বাহ, হোক হোক। এক চুমুকে কাপের বাকি চাটুকু কোনো মতে গলায় ঢেলেই হুড়মুড়িয়ে দোতলায় ছুটল অরিত্র। অনেক দিন পর আবার গিটারের তারে আঙুল ছোঁয়ানোর উৎসাহে টকবক করে ফুটছে সে। তবে প্রথমেই হালফিলের গান না গেয়ে শুরুতে কিশোর কুমারের কয়েকটা আধুনিক গান দিয়েই সেদিনের আসর শুরু করেছিল অরিত্র। তারপর একে একে কুমার শানু হয়ে কবির সুমন, নচিকেতা, অঞ্জন দত্ত, রূপম ইসলাম। বহুদিন পর মুড এসে গেছিল বেশ। সামনে বসা শ্রোতার বয়স বা মেজাজ মর্জির তোয়াক্কা না করেই একের পর এক গান গেয়ে চলেছিল অরিত্র। যেন অর্ধেন্দুবাবু শুধু একটা নিমিত্ত মাত্র। আসলে সে গান গাইছিল শুধু নিজের জন্য, নিজের সব ব্যর্থতা, সমস্ত হতাশাকে গুঁড়িয়ে দিতে। আর তার গানের রাস্তায় মাথা তুলে দাঁড়াতে চাওয়া প্রতিটা প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে দেওয়ার লক্ষ্যেই সেদিন মন্ত্রমুগ্ধ হয়ে গেয়ে চলেছিল অরিত্র। অর্ধেন্দুবাবুর কথা জানা নেই, কিন্তু অনাবিল তৃপ্তির জ্যোৎস্নায় ভেসে গিয়েছিল অরিত্র। দিগন্তে ঝড়ের আভাস, চেতনা ছারখার। দূর দিগন্তে ঝড়ের আভাস, চেতনা ছারখার। সূর্য ঘুমায় মেঘের গুহায়, আকাশ অন্ধকার। বাহ, বেশ দরাজ গলাখানা কিন্তু তোমার। কি করতে যে লোহালক্কর নিয়ে পড়ে আছো তাই ভাবি। কোনো উত্তর দিতে পারে না অরিত্র। গলার কাছে দলা পাকিয়ে উঠল আবেগ। হ্যাঁ, বুঝি বুঝি। এইসব লাইন তো খুব স্ট্রাগলের লাইন, প্রচুর লড়াই করতে হয়। সবাই হয়তো পারে না। পেটের ভাত জোগাতে রোজগার করতে নামতেই হয় বলে একটা দীর্ঘ শ্বাস ফেলেছিলেন অর্ধেন্দুবাবু, আর নিজের বুকের মধ্যে আর একটা দীর্ঘশ্বাস লুকিয়ে রেখেছিল অরিত্র। তবে আমি বলি কি, চাকরি বাকরি যা করছো করো, চর্চা কিন্তু ছাড়লে চলবে না। আরে বাবা, এসব হলো মা সরস্বতীর আশীর্বাদ। অভিমান করে মায়ের থেকে মুখ ফিরিয়ে রাখলে কি চলে? আর কিছুক্ষণ এইসব চললে হয়তো সেদিন কেঁদেই ফেলত অরিত্র। এই ভদ্রলোক তো তার বাবার থেকেও বয়সে বড়। অরিত্রর বাবা সরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মী, স্বাভাবিকভাবেই শিক্ষা সচেতনতায় অর্ধেন্দুবাবুর থেকে এগিয়ে। তবু নিজের বাবার মুখে তো কখনো এমন কিছু শোনেনি অরিত্র।
আরও একটা দীর্ঘশ্বাস বুকের মধ্যে লুকিয়ে নিয়ে মাথা নিচু করে বসেছিল অরিত্র। অর্ধেন্দুবাবুর প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় টইটুম্বুর হয়ে উঠেছিল বুকের ভেতরটা। কিছুদিন পরেই আবার সন্ধেবেলায় গিটার নিয়ে বসেছিল অরিত্র, এবার একা একা নিজের ঘরেই। সামনে ছিল সিলিং ছোঁয়া জানালা, আর জানালার ওপারে এক অলীক সন্ধে। শুধু কি জানালার বাইরেই? সেদিন শুরুতে একটা রবীন্দ্রসঙ্গীত বাজানোর চেষ্টা করেছিল অরিত্র। সত্যি বলতে কি, খুব বেশি রবীন্দ্রসঙ্গীত অরিত্রর তোলা নেই, ওই হাতে গোনা দু চারটে ছাড়া। খাপ ছাড়াভাবে গিটারের তারগুলো নিয়ে খেলতে খেলতেই কেন জানি না বেজে উঠেছিল, আজ যেমন করে গাইছে আকাশ। বাইরে তখনও আবছায়া কালো আকাশের বুক চিড়ে দগদগে হয়ে রয়েছে রক্তের দাগ। তারই দু এক ফোঁটা চুইয়ে নামতে নামতে হারিয়ে গেছে রেল বাঁধ ঘেঁষে জ্বলতে থাকা ভেপারের আলোয়। অরিত্রর আঙুলের ছোঁয়ায় যেন শিউরে শিউরে উঠেছে তার হাতে ধরা গিটারের 6টা তার। শিউরে উঠেছিল অরিত্র, না, ঠিক চমকে ওঠা নয়, ধীরে ধীরে গলে যাওয়া বরফের মতো একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ছিল অরিত্রর শিরায় শিরায়। শিরদাঁড়া বেয়ে উঠে আসছিল অত্যন্ত মৃদু এক অচেনা শিহরণ, যেন এই মুহূর্তে ঘরে সে আর একা নয়, আরও কোনো অপরিচিত সত্তার উপস্থিতি স্পষ্ট অনুভব করতে পারছে অরিত্রর ষষ্ঠ ইন্দ্রিয়। কিন্তু অরিত্রর ভয় করছে না, বিন্দুমাত্র অস্বস্তিও নয়, বরং এক উত্তেজনার উদ্দীপনার ঢেউ তুলছে অরিত্র রক্তে। প্রতিটা স্টেজ পারফরমেন্সের সময় আলোর নিচে এসে দাঁড়ালে, অ্যাম্প্লিফায়ারের মেটালিক গুঞ্জন কানে এলে, স্টেজের সামনে কালো কালো মাথাগুলো দেখতে পেলে যে উদ্দীপনার স্রোত নিজের মধ্যে টের পেত অরিত্র, আজ যেন আবার ফিরে এসেছে পথ হারিয়ে, ফিরে এসেছে আরও বহুগুণ শক্তিশালী হয়ে। যে শক্তির সামনে জীবন তুচ্ছ, মৃত্যু তুচ্ছ, তুচ্ছ এই জাগতিক পৃথিবীর যে কোনো শর্ত, যে কোনো সত্য। ব্যাস, আর কি চাই অরিত্রর? এটাই তো এতদিন ধরে চেয়ে এসেছিল। এমন শ্রোতার আকাঙ্ক্ষা নিয়েই তো প্রতিবার নিজের গিটার আঁকড়ে ধরে স্টেজে উঠেছে সে। সেদিন আচমকাই গিটারের ওপর নিজের চলতে থাকা আঙুল স্তব্ধ করে দিয়েছিল অরিত্র। মিনিটখানিক চোখ বুজে নিঃশ্বাস চেপে রাখার পরেই কানে এসেছিল এক হতাশায় ভেঙে পড়া দীর্ঘশ্বাস। জানালার বাইরে ততক্ষণে শুরু হয়ে গেছে ঝিঁঝি পোকার কনসার্ট। ফাঁকে ফাঁকে ভেসে আসছে ঘরে ফেরা পাখিদের ছিটকে আসা ডাক, আর তাতেই যেন বড় বেশি কানে বাজছে ঘরের ভিতরের নীরবতা। নিজের বুকের লাবডুব স্পষ্ট শুনতে পাচ্ছে অরিত্র। এরপর আর অপেক্ষা করেনি অরিত্র, সোজাসুজি স্মৃতির গলি হাতড়ে তুলে এনেছিল তার নিজের কথায় আর নিজের সুরে বাঁধা গানগুলো। এর আগে স্পন্দনের স্টেজ পারফরমেন্সের সময় নিজেদের গানগুলো শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল অরিত্ররা, কিন্তু একটা দুটো গানের পরেই সামনে বসা দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল ওদের ওইসব অরিজিনাল গান থেকে, এবং বারে বারে দাবি জানিয়েছিল ফসিল, ক্যাকটাস, চন্দ্রবিন্দু বা মাইলস এলআরবির জনপ্রিয় গানের। এমনকি গ্রুপের মধ্যেও কৃষাণুর বাঁধা গান যতটা প্রশংসা পেয়েছে, তার অর্ধেকও জোটেনি অরিত্রর তৈরির গানের কপালে। একটা লম্বা শ্বাস ছাড়ার পর সি মেজর ছুঁয়ে এ মেজরে উঠে এলো অরিত্রর আঙুল। শুরু করলো নিজের অত্যন্ত প্রিয় তোর নিয়ন জ্বলা চোখে গানের প্রিলিউড। কিছুক্ষণ হামিং, তারপরেই গলা খাদে নামিয়ে যেন প্রেমিকার কানে কানে কিছু বলার ঢঙে ঠোঁটের ফাঁকে অনেকটা আদর নিয়ে উচ্চারণ করেছিল গানের কথাগুলো। নিয়ঞ্জনা চোখে কোন সর্বনাশের আলো, যতগুলো কোথা দায় ঘুরে শুধু মিথ্যে পথ হারালো। তোর নিয়ঞ্জনা চোখে
কতগুলো কথা ধায় ঘুরে শুধু মিথ্যে পথ আর আলো। এমনটাই ডিমান্ড ছিল গানটার। এটা নিয়েও কৃষাণুর সঙ্গে তর্ক বিতর্ক। যাক, সেসব এখন আর মনে করতে চায় না অরিত্র। সে শুধু গেয়ে যেতে চায়, নিজেকে উজাড় করে দিয়ে গাইতে চায় একের পর এক গান। সেদিন গিটারের কর্ডের আড়ালে শুধু নিজেরই নয়, আরও এক উদ্দীপ্ত হৃদয়ের ধক ধক আওয়াজ শুনতে পেয়েছিল অরিত্র। আওয়াজটা সিলিং থেকে আসছিল নাকি দেওয়ালের ভেতর থেকে জানা নেই অরিত্রর। সে জানতে চায়ও না। সে শুধু জানে এই শ্রোতা তার একান্ত নিজস্ব গানের শ্রোতা। এবার থেকে না হয় শুধু এর জন্যই গাইবে অরিত্র, আবার বাঁধবে নতুন গান। শুরুর দিকে কয়েকবার অর্ধেন্দুবাবুও একতলা থেকে উঠে এসে যোগ দিতেন এই আসরে। বিষয়টা একেবারেই পছন্দ হতো না অরিত্রর, কিন্তু প্রকাশ করার কোনো উপায়ও ছিল না। তবে কয়েকদিন যেতে অর্ধেন্দুবাবু নিজেই হয়তো বুঝতে পেরেছিলেন যে এই আসরে তিনি অবাঞ্ছিত। একসময় নিজে থেকেই আশা বন্ধ করে দিয়েছিলেন। এর পরের ঘটনা আরও অদ্ভুত, অনেক বেশি রোমাঞ্চকর। রোজই বাড়ি ফিরে অর্ধেন্দুবাবুর সঙ্গে চা খেতে খেতে টুকটাক গল্পগাছা করতে করতে একটু জিরিয়ে নিয়ে তারপর স্নান করতে যায় অরিত্র। তখন দোতলায় তার নিজের জন্য বরাদ্দ বাথরুমের টাইম কলে জল থাকে না, আর সকালে বেরোবার আগে বালতি বা গামলায় জল ধরে রাখার কথা অরিত্রর মনেও থাকে না। তাই সন্ধ্যের পর বাড়ি ফিরে একতলার বাথরুমে বসানো টিউবওয়েলের জলেই স্নান সারে অরিত্র। ভালোই লাগে টিউবওয়েলের কনকনে ঠান্ডা জলে স্নান করতে। নিজের মনে গুনগুন করতে করতে বাথরুমে ঢুকেছিল অরিত্র। বাথরুমের আলো জ্বালিয়ে জামা কাপড় ছাড়তে ছাড়তেই কানে এসেছিল আওয়াজটা। অদ্ভুত একটা আওয়াজ, তেমন জোরে নয়, কিন্তু বেশ স্পষ্ট। অর্থহীন কোনো শব্দ নয়, বরং একটা সুর। অরিত্রর খুব চেনা, ওর নিজেরই কম্পোজ করা সূর্য ঘুমায় মেঘের গুহায়। গানটার সুর, আওয়াজটা কোনো পুরুষ বা মহিলার নয়, এমনকি কোনো মানুষের আওয়াজই হতে পারে না ওটা। অবাক হলেও তেমন একটা চমকায়নি অরিত্র। ইতিমধ্যেই সে অভ্যস্ত হয়ে উঠেছে এইসব অদ্ভুত ঘটনার সঙ্গে। নিজেকে শান্ত রেখে কান পেতে আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করেছিল অরিত্র। খুঁজে পেয়েও গেছিল। বাথরুমের ঠিক মাঝামাঝি সিমেন্ট বাঁধানো মেঝের উপর বসানো টিউবওয়েলের মুখ থেকেই বেরিয়ে আসছে আওয়াজটা। দ্বিধা দ্বন্দ্ব সরিয়ে রেখে টিউবওয়েলের সামনেই থেবড়ে বসে পড়েছিল। মন দিয়ে শোনার চেষ্টা করছিল সুরটা। না, মুখরাটা ঠিকঠাক হলেও অন্তরার মাঝামাঝি এসে ভুল হয়ে যাচ্ছে সুরটা। চেষ্টা চলছে, কিন্তু বারে বারে ভুল হয়ে যাচ্ছে। দু তিনবার শোনার পর অরিত্রই গেয়ে উঠেছিল ওই বিশেষ জায়গাটা। সঙ্গে সঙ্গে থেমে গিয়েছিল টিউবওয়েল থেকে বেরিয়ে আসা আওয়াজ। দূর দিগন্তে ঝড়ের আভাস, দূর দিগন্তে ঝড়ের আভাস, চেতনা ছারখার। তারপর আবার অরিত্র থামলেই যেন মন দিয়ে কেউ শুনছে অরিত্রর গান, তুলে নেবার চেষ্টা করছে অত্যন্ত মনোযোগের সঙ্গে, অত্যন্ত যত্নের সঙ্গে। দূর দিগন্তে ঝড়ের আভাস, চেতনা ছারখার। এখানেই শেষ নয়, এরপরেও
কখনো কখনো গানের তালে তালে আলোর জ্বলানেভা, বা হাওয়া না থাকলেও সুরের ছন্দে জানলার পাল্লার দুলে দুলে ওঠা, এসব তো ছিলই। বেশ কাটছিল ওই বাড়িতে অরিত্রর দিনগুলো। এতটা ভালো অরিত্র শেষ কবে ছিল তা তার নিজেরও মনে নেই। আসলে অরিত্র তার ওই ফেলে আসা দিনগুলো আর মনে রাখতে চায় না। সেসব যেন গত জন্মের কথা। শুধু দিনের বেলা সাইটে থাকার সময়টুকু যদি জীবন থেকে ছেঁটে ফেলে দেওয়া যেত, তাহলে যার পর নাই স্বস্তি পাওয়া যেত। কিন্তু সেটাও তো আর সম্ভব নয়। তাহলে তো এখানে পড়ে থাকার আর কোনো কারণই থাকে না। আর রোজগার বন্ধ হয়ে গেলে এই বাড়ির ভাড়া কোত্থেকে জোগাড় করবে সে? তাহলে তো না না, এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা অরিত্র ভাবতেই পারে না, ভাবতে চায়ও না। তবুও ভাবতে হলো। যদিও ভাবার সুযোগ অরিত্র আগেও পেয়েছিল। নেহাত ভালো থাকার মোহে অন্ধ না হলে অনেক আগেই টনক নড়া উচিত ছিল ওর। এরই মধ্যে কেষ্টদার দেশের বাড়িতে একটা অঘটন ঘটল। ওর গর্ভবতী ছেলের বউ বাড়ির কলতলায় পা পিছলে পড়ে গেলেন। 5 মাস চলছিল তখন। পেটের বাচ্চাটা পেটের মধ্যেই। খবর পেয়েই কেষ্টদা ছুটলেন ঘাটালে। প্রায় দিন তিনেক অর্ধেন্দুবাবু আর অরিত্র দুজনে মিলে হাতে হাতে টুকটাক রান্নাবান্না চালিয়ে নিচ্ছিল। ব্যাপারটা মন্দ লাগছিল না। কিন্তু কেষ্টদার রান্না খাওয়ার পর আর অন্য কোনো হাতের রান্নার সঙ্গে মানিয়ে নেওয়া মুশকিল। আর কতদিন যে এভাবে চলবে? বটিতে লাউ আর ঝিঙে কুটতে কুটতে উদাস গলায় বলেছিল অরিত্র। বেশি দিন নয়, আর দিন দুয়েকের মধ্যেই কেষ্ট ফিরে আসবে। মসুর ডালে ফোড়ন ছাড়তে ছাড়তে জানিয়েছিলেন অর্ধেন্দুবাবু। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন কেষ্টদা আসবে কি করে? আসতে তো ওকে হবেই। এই আপন কেষ্টকে ছাড়া থাকতে পারে না। কড়াই ভরা ডালে খুন্তি নাড়তে নাড়তেই অন্যমনস্কভাবে উত্তর দিয়েছিলেন অর্ধেন্দুবাবু। মানে বাড়িটা কেষ্টদাকে ছাড়া থাকতে পারে না? বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল অরিত্র। আরে বললাম, মানে বলতে চাইছিলাম, কেষ্ট এই আপন ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারে না। ওহ, তাই বলুন, তাহলে তো ভালোই। নিশ্চিন্ত হয়ে আবার কুটনো কাটায় মন দিয়েছিল অরিত্র। যেন অর্ধেন্দুবাবুর কথার সত্যতা প্রমাণের তাগিদেই বাড়ি যাওয়ার 4 দিনের মাথাতেই ফিরে এসেছিল কেষ্টদা। কিন্তু এ কোন কেষ্টদা? মাত্র এই কদিনেই কি চেহারা হয়েছে মানুষটার! এমনিতে 50 কেষ্টদা মাঝারি উচ্চতার রোগা পাতলা মানুষ হলেও দিব্যি শক্তপোক্ত কর্মঠ। তবে সেদিন সন্ধেবেলায় সাইড থেকে ফিরে ঝুঁকে যাওয়া শিরদাঁড়া, ঝুলে পড়া কাঁধ, বসা চোখ আর ভাঙা গালের মানুষটাকে দেখে বেশ চমকেই উঠেছিল অরিত্র। এ কি গো কেষ্টদা, এই কদিনে কি চেহারা হয়েছে তোমার? মন্তব্যটা করেই নিজেকে মনে মনে খিস্তি দিয়েছিল অরিত্র। কেষ্টদার এখন যা মানসিক অবস্থা, তাতে কি চেহারার এই দশা হওয়া খুব অস্বাভাবিক? তারপর বাড়িতে কেমন আছে সবাই? আগের প্রসঙ্গ চাপা দিতে গিয়ে আর একটা আলটাপকা কথা বলে ফেলেছিল অরিত্র। কদিন আগেই যেই বাড়িতে অমন একটা দুর্ঘটনা ঘটেছে, সেই বাড়ির লোক আর কেমনই বা থাকবে। কেষ্টদা চিরকালই কম কথার মানুষ। বেশিরভাগ সময়ই মাথা নাড়িয়ে হ্যাঁ বা না বলেই কাজ সারে। আজ অরিত্রর কথার উত্তরে তার মুখের দিকে একবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে নীরবে মাথা নাড়তে নাড়তে সামনে থেকে সরে গিয়েছিল কেষ্টদা। কেষ্টদার নিজের চেহারার কি হাল বানিয়ে ফিরেছে দেখেছেন? সন্ধেবেলায় চা খেতে খেতে অর্ধেন্দুবাবুর দিকে প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিল অরিত্র। যদিও উল্টো দিকে তেমন কোনো হেলদোল দেখা যায়নি। ও 2 দিন যেতে দাও, সব আপনি আপনি ঠিক হয়ে যাবে। বলেছিলাম না,
আপন ছেড়েও বেশি দিন থাকতে পারে না। বেশ বিরক্তই হয়েছিল অরিত্র অর্ধেন্দুবাবুর এই কথায়। নিজের বাড়িটাকে কি তাজমহল ভাবেন নাকি ভদ্রলোক, নাকি রানী ভিক্টোরিয়ার প্রাসাদ? একটা মানুষের চেহারা এইভাবে ভেঙে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে রীতিমতো মানসিক অবসাদে ভুগছে মানুষটা, আর উনি পড়ে রয়েছেন নিজের বাড়ির মহিমা কীর্তন নিয়ে। আবার আদিক্ষেতা করে কেষ্টদার দেশের বাড়ি রওনা দেওয়ার সময় অর্ধেন্দুবাবু নিজের হাতেই কেষ্টদার ঘরের দরজায় মাঝারি সাইজের একটা তালা ঝুলিয়ে সেই চাবিটাও পুড়ে দিয়েছিলেন কেষ্টদার জামার পকেটে। কিন্তু এবারেও অরিত্রকে অবাক করে মাত্র দিন তিনেকের মধ্যেই নিজেকে সারিয়ে তুলল কেষ্টদা। তাহলে কি অর্ধেন্দুবাবুর কথাই সত্যি? এই বাড়িটা ছেড়ে গিয়েই কি হতেও পারে? অরিত্র নিজেই তো এই বাড়ির বাইরে বেশিক্ষণ থাকতে পারে না, এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার কথা ভাবতেও পারে না। তাহলে কি কেষ্টদার সঙ্গেও? মোটামুটি এমনই একটা সিদ্ধান্তে শেষ অবধি এসে পৌঁছেছিল অরিত্র। বুঝেছিল অর্ধেন্দুবাবুর এই দোতলা বাড়িখানা শুধু তার নিজের ভেতরেই বাসিন্দাদের আশ্রয় দেয় না, বরং নিজেও জায়গা করে নেয় বাসিন্দাদের ভেতরে, তাদের যাপনে, মননে, চেতনায়। আর এভাবেই তৈরি হয় এক অবিচ্ছেদ্য বন্ধন, কোনো ব্যাখ্যাতীত নির্ভরশীলতা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাঙা গাল আর গর্তে ঢোকা চোখ দুটো দেখে নিজেই নিজেকে চিনতে পারছে না অরিত্র। এ কি চেহারা হয়েছে তার! না ঘুমিয়ে কাটানো সমস্ত রাতগুলো যেন একসঙ্গে এসে জড়ো হয়েছে চোখের কোলে। প্রায় না খেয়ে কাটানো দিনগুলোর নিষ্ঠুর প্রতিশোধে ভেঙে পড়েছে শরীরের কাঠামো। পাশের ঘর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে অরিত্রর মায়ের কান্না। অরিত্রর বাবা বিড়বিড় করে কি সব সান্ত্বনা দিয়ে চলেছেন, কিন্তু চাইলেও এখন ওসব কান দেওয়ার মতো অবস্থায় অরিত্র নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে কোনো মতে নিজের ঝুঁকে যাওয়া কাঁধে ব্যাগটা তুলে নিল অরিত্র। এই নাও, তোমার ঘর তোমারই রইল। ফিরে এসে নিজের হাতে এই চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকো। বলতে বলতেই অরিত্রর ঘরের দরজায় তালা মেরে একরকম জোর করেই অরিত্রর জামার বুক পকেটে চাবিটা ঢুকিয়ে দিয়েছিলেন অর্ধেন্দুবাবু। কিন্তু আমি তো আর অর্ধেন্দুবাবুর কার্যকলাপে বেশ অবাকই হয়েছিল অরিত্র, কিন্তু তাকে মাঝপথে থামিয়ে দিয়েই সেই এক ফাটা রেকর্ড আর একবার বাজিয়ে শুনিয়ে দিলেন অর্ধেন্দুবাবু। আরে কালকের কথা কি কিছু বলা যায়? তাছাড়া আমি তো বলেইছি, আপনকে ছেড়ে কেউ বেশি দিন থাকতে পারে না। এখন এই নিয়ে বেশি ভেবো না। যাও, গিয়ে বাবার চিকিৎসা করো, মাকে সাহস যোগাও। পরের কথা না হয় পরেই ভাবা যাবে। সত্যি বলতে কি, অরিত্র সেই সময়ে কিছু ভাবার মতো পরিস্থিতিতেও ছিল না। দুদিন আগেই খবরটা এসেছিল অরিত্রর বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হার্টে 60% ব্লকেজ, অবিলম্বে স্টেন বসাতে হবে। ওদিকে অরিত্রর মাও বিশেষ সুস্থ নন, ওর আবার প্রেশার সুগার নিয়ে দীর্ঘদিনের সমস্যা। সুতরাং অরিত্রকে এখনই ছুটতে হবে, নিজের পরিবারের পাশে থাকতেই হবে। ছুটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই বাধ্য হয়ে চাকরি ছেড়েই। কিন্তু এই বাড়িটা, এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকবে কি করে অরিত্র? অর্ধেন্দুবাবু যাই বলুন না কেন, আপাতত হিন্দ মোটর ছেড়ে এক রাতের জন্যেও অন্য কোথাও থাকা সম্ভব নয় অরিত্রর পক্ষে। একদিকে উদ্বেগ আর অন্যদিকে বিষাদ, এই দোলাচলে দাঁড়িয়ে আর অর্ধেন্দুবাবুর সঙ্গে কথা বাড়াতে ইচ্ছে হয়নি অরিত্রর।
চুপচাপ নিজের লটবহর টেনে বাইরে বেরিয়ে কেষ্টদার ডেকে আনা ভ্যান রিকশায় উঠে বসেছিল অরিত্র। তুমি পৌঁছে একটা খবর দিও, কিন্তু আমিও মাঝে মাঝে ফোন করব। হাওড়া থেকে ট্রেনে উঠেই অর্ধেন্দুবাবুকে নিজের পৌঁছ সংবাদ দিয়েছিল অরিত্র। তারপর বাড়ি পৌঁছে বাবার দুশ্চিন্তা, মায়ের কান্নাকাটি, ডাক্তার, হাসপাতাল, ওষুধ, অপারেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে একরকম ঝড়ের গতিতে কেটে গিয়েছিল কয়েকটা দিন। এরই মধ্যে বার দুয়েক ফোন করেছিলেন অর্ধেন্দুবাবু। যথেষ্ট আন্তরিকতার সঙ্গেই খবরাখবর নিয়েছেন অরিত্রর বাবার শরীর স্বাস্থ্যের। ৩ নম্বর ফোনটা আসার পর থেকেই শুরু হলো সমস্যা। হ্যাঁ মেসমশাই বলুন। বলছিলাম, বাবা এখন কেমন আছেন অরিত্র? এখন তো অনেকটাই বেটার। ডাক্তার বলেছেন ঠিকঠাক ওষুধ খেলে আর সঙ্গে নিয়ম মেনে চললে দুশ্চিন্তার আর কিছু নেই। বাহ বাহ, যাক, কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। আর তুমি তুমি কেমন আছো? খুব চাপ গেল তো এই কদিন তোমার? হ্যাঁ তা তো গেলই, সে আর কি করা যাবে, এটুকু তো করতেই হবে। হ্যাঁ, সেই সেই তাই এবার বলো, ফিরছো কবে? আর তো ফেরা হবে না মেসমশাই, আমি তো বলেই এসেছিলাম। অরিত্রর গলায় নিখাদ আফসোস। কেন কেন? তুমি না হয় আরো কিছুদিন থাকো, তারপর বাবা মা সামলে উঠলে না হয়। গিয়ে কি করব বলুন তো মেসমশাই, চাকরিটাই তো আর নেই। আহ, নেই? আরে সে চাকরি না হয় আর একটা জুটে যাবে। আচ্ছা, তুমি আবার ভাড়া টাড়া নিয়ে ভাবছো না তো? সে তো ভাবতেই হবে মেসমশাই, না ভাবলে কি আর চলবে? দূর দূর, আরে তোমার সঙ্গে কি আমার ভাড়াটে বাড়িওয়ালার সম্পর্ক নাকি? তুমি তো ঘরের ছেলে, না হয় বাবা মাকে নিয়েই চলে এসো আপনে, ওদেরও একটু ঘোরা হবে। তেমনটা হলে তো ভালোই হতো, কিন্তু দুজনেরই যা শরীরের কন্ডিশন, তাতে। অর্ধেন্দুবাবুর কথাগুলো কি শুধুমাত্র বলতে হয় বলেই বলা? নিছকই সৌজন্য, নাকি খানিক ধন্দেই পড়ে যায় অরিত্র? সেও তো বটে। আরে তাহলে এক কাজ করো, আরো কিছুদিন থেকে বাবা আরো খানিক সুস্থ হলেই তারপর না হয় এসো। পরে কোনো সময় না হয় ওদেরও গিয়ে নিয়ে আসবে। অর্ধেন্দুবাবুর একঘেয়ে ঘ্যান ঘ্যানানি শুনতে শুনতে এবার একটু বিরক্তই হলো অরিত্র। উনি কি কিছুতেই বুঝতে পারছেন না এই সময় অরিত্র ওখানে গিয়ে করবেটা কি, আর যাবেই বা কেন? অরিত্রকে চুপ করে থাকতে দেখেই বোধহয় এবার আর এক কদম এগিয়ে এলেন অর্ধেন্দুবাবু। তোমার সেই ঘর তো এখনো তালা বন্ধই পড়ে আছে। কেষ্ট বলছিল একদিন ঝাড়পাট দিতে হবে, আমি বললাম না, এখন নয়। অরিত্র তার দিন কয়েকের মধ্যে এসে যাবে, তারপরেই না হয়। আচ্ছা নাছোড়বান্দা লোক তো, আর কতভাবে বোঝালে উনি বুঝবেন যে অরিত্র আর ওখানে ফিরবে না? না কাকাবাবু, এই মুহূর্তে যা পরিস্থিতি, আমার আর ফেরা হবে না। এখানে বা কলকাতাতেই কিছু একটা চাকরি বাকরি জুটিয়ে নিতে হবে। তারপর সব ঠিকঠাক চললে কখনো যাব হয়তো আপনার ওখানে দুদিনের জন্য ঘুরতে। আর আপনার চাবিটা না হয় আমি কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি। বাধ্য হয়েই গলায় খানিকটা ঝাঁজ এনে বলল অরিত্র। এটা তুমি কি বললে বাবা? আমাদের আপন ছেড়ে যে কেউ বেশি দিন থাকতে পারে না, তাই তো বলছি। যেন হাহাকার করে উঠলেন অর্ধেন্দুবাবু। কেন পারবে না মেসমশাই? চেষ্টা করলেই পারবে, অন্তত আমায় তো পারতেই হবে। একটা ভারী পাথর নামিয়ে রাখার মতো করেই কথাটা বলল অরিত্র। সে চায় না এই নিয়ে আর কথা বাড়াতে। এখন রাখি মেসমশাই, বাবাকে ওষুধ খাওয়াতে হবে। আর আপনি চিন্তা করবেন না, আপনার চাবিটা আমি দুদিনের মধ্যেই কুরিয়ার করে দিচ্ছি। এই বলে ওধার থেকে আর কোনো কথা উড়ে আসার সুযোগটুকু না দিয়ে ফোন কেটে দিয়েছিল অরিত্র। উফ, কি অদ্ভুত তার কাটা লোক মাইরি! কিছুতেই কিছু বুঝবে না। আজ একবার বেরিয়ে পোস্ট অফিস থেকে ওর চাবিটা কুরিয়ার করে দেবে অরিত্র, কিন্তু চাবিটা সে রাখলো কোথায়? সেদিনের সেই জামার পকেট, নিজের ওয়ালেট, টেবিলের ড্রয়ার, দেওয়ালের তাক, আলমারির মাথা তন্ন তন্ন করে খুঁজেও সন্ধান মিলল না সেই চাবির। কোথায় রেখেছিল অরিত্র চাবিখানা? সম্ভাব্য সব জায়গায় তো খুঁজে দেখল অরিত্র, কিন্তু না। অথচ চাবিটা না পেলেও নয়। দুদিন পর থেকেই আর চাবির খোঁজে নিজেকে ব্যস্ত করল না অরিত্র।
ভারী তো একখানা চাবি, একান্তই খুঁজে না পাওয়া গেলে না হয় লোক ডেকে একটা চাবি বানিয়ে নেবেন অর্ধেন্দুবাবু। তাছাড়া অরিত্র তো বলেই দিয়েছিল যে সে পাকাপাকিভাবেই ওই বাড়ি ছেড়ে চলে আসছে। তারপরেও আবেগে মাখো হয়ে ওই চাবি তার পকেটে গুঁজে দেওয়ার কি দরকারই বা পড়েছিল অর্ধেন্দুবাবুর? যত সব আধিক্যেতা। দেখতে দেখতে আরও দিন চারেক কেটে গেল। অর্ধেন্দুবাবু আর ফোন টোন করেননি। হ্যাঁ, একথা সত্যি যে ওই বাড়ির জন্য এখনো অরিত্রর মন হু হু করে ওঠে। স্মৃতির দরজায় সজোরে কড়া নেড়ে যায় অর্ধেন্দুবাবুর স্নেহসিক্ত ব্যবহার, গান বাজনা নিয়ে ওর উৎসাহ, কেষ্টদার হাতের রান্না, আর না, বাকি আর কোনো কিছু নিয়েই ভাবতে চায় না অরিত্র। তখন যতই মানিয়ে নিক, ঘটনাগুলো তো মোটেই স্বাভাবিক ছিল না। এখন কদিন এই অনাকাঙ্ক্ষিত তবুও স্বাভাবিক পরিবেশে থাকার পর আবার ওই অস্বাভাবিক ঘটনাবলীর আবর্তে ফিরে যাওয়ার স্বাদ বা সাহস কোনোটাই আর টিকে নেই অরিত্রর মধ্যে। এভাবেই তার এই গড়পড়তা জীবনের সঙ্গে মানিয়ে গুছিয়ে চালিয়ে নিয়ে চলতে চেয়েছিল অরিত্র। ভেবেছিল বাবা একটু সুস্থ হয়ে উঠলেই একটা চাকরি বাকরি জোগাড় করার জন্যে উঠে পড়ে লাগবে। বাবাকে দেখতে সৌহার্দ্যও এসেছিল হাসপাতালে। নিজেদের মধ্যে ঝামেলাও মিটিয়ে নিয়েছিল দুজনে। আবার একসঙ্গে গান বাজনা করার কথা ভেবেছে। হ্যাঁ, নতুন ব্যান্ড হয়তো হবে না, তাতে কি, নিজেদের মতো করে চর্চা তো চালিয়ে যেতে পারবে। তারপরে যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, কখনো যদি সুযোগ আসে, তখন না হয়, কিন্তু তার আগে নিজের শরীরটা সারিয়ে নেওয়ার দরকার। কদিন ধরেই পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে অরিত্রর। ব্যথাটা যেমন চমকে দিয়ে হঠাৎ শুরু হচ্ছে, তেমনি কিছুক্ষণ অরিত্রকে দুর্মুষ করে আবার হঠাৎই হারিয়ে যাচ্ছে। দুদিন আগেই হঠাৎ রাত্রিবেলা প্রথম জানান দিয়েছিল ব্যথাটা। রাতের খাওয়ার পাট অনেকক্ষণ আগেই চুকে বুকে গেছে। নিজের বিছানায় শুয়ে শুয়ে কানে ইয়ারপ্লাগ গুঁজে মোবাইলে গান শুনছিল অরিত্র। আচমকা তলপেটের ভেতরে ডান দিক ঘেঁষে শুরু হয়েছিল ব্যথাটা, যেন বড় বড় কাঁটাওয়ালা হাতের মুঠোয় কেউ সজোরে চেপে ধরেছে অরিত্রর পেটের ভেতরটা। অমন আচমকা ব্যথার আক্রমণে দম বন্ধ হয়ে এসেছিল অরিত্রর। অজান্তেই একটা মৃদু আর্তনাদ ছিটকে বেরিয়ে এসেছিল অরিত্রর মুখ থেকে। তলপেট থেকে শুরু করে পুরো নিম্নাঙ্গ প্রায় অসাড় হয়ে এসেছিল ওই ব্যথার চাবুকে। কোনো মতে পাশবালিশ আঁকড়ে দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ ওই ব্যথার আক্রমণ সামলেছিল অরিত্র। যদিও পড়ে পড়ে সহ্য করেছিল বললেই ভালো হয়। তারপর হঠাৎই উধাও হয়েছিল ব্যথাটা। ঘামতে ঘামতে অরিত্র খোঁজার চেষ্টা করেছিল ওই ব্যথার কারণ। বারবার মনে করার চেষ্টা করেছিল কি এমন খেয়েছে সে সেদিন। না, রোজ যা খায়, বাড়ির খাবার, তাই। তাহলে এভাবে হঠাৎ ব্যথাটা পরদিন সকালে আবার ফিরে এসেছিল। সবে ব্রাশ করে মায়ের বানানো হাত রুটি আর আলু কুমড়োর তরকারি দিয়ে সকালের জলখাবার সারতে বসেছিল অরিত্র। রুটির দুটো টুকরো ছিঁড়ে তরকারির সঙ্গে মাখিয়ে মুখে দিতে না দিতেই আবার, এবার আরও ধারালো, আরও দীর্ঘস্থায়ী, চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল অরিত্রর। তারপর থেকে এই চলছে। খাওয়া দাওয়া এক প্রকার আতঙ্ক হয়ে উঠেছে অরিত্রর কাছে। ভাত, রুটি, মুড়ি, বিস্কুট যাই হোক না কেন, মুখে দিতে না দিতেই রাতের ঘুমও উড়ে গেছে। না, অনিদ্রা নয়, নিজের ধুঁকতে থাকা ব্যথায় জর্জরিত শরীর নিয়ে বিছানায় পড়তে না পড়তেই ঘুমে চোখ জুড়ে আসে অরিত্রর। কিন্তু মাঝরাতে আবার সেই ব্যথার আঘাতে শটান উঠে বসে বিছানার ওপর। পেট চেপে কাতরাতে কাতরাতে পার করে দেয় মাঝরাত। বাড়িতে এমনিতেই একজন অসুস্থ মানুষ, তাই মায়ের কাছে ব্যাপারটা চেপেই গেছে অরিত্র। যদিও না খেয়ে না ঘুমিয়ে ইতিমধ্যেই চেহারার যা দশা হয়েছে, সেটা মায়ের চোখে লুকোনো সম্ভব হয়নি কোনোভাবেই। হ্যাঁ রে বাবু,
তুই তো আজকাল খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিস। কি চেহারা বানিয়েছিস, একবার আয়নায় দেখেছিস? আরে একটু টেনশনে আছি, তাই ঘুম কম হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, তাই এত টেনশন করছিস কেন? তোর বাবা তো এখন ভালো আছে অনেক। হ্যাঁ সে আছে, আসলে চাকরি বাকরির যা বাজার এখন। ইত্যাদি ৭-৫ বলে কোনো মতে মায়ের কথায় পাশ কাটিয়ে গেছে অরিত্র। অরিত্র বুঝতে পারছিল এভাবে আর ফেলে রাখলে চলবে না, ব্যাপারটা বড় আকার ধারণ করার আগেই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। মোটামুটি দিন ৫ ওই অমানসিক যন্ত্রণা সহ্য করার পর এক সন্ধ্যায় নিজেদের পারিবারিক চিকিৎসক জেনারেল ফিজিশিয়ান ডক্টর নন্দীর চেম্বারে গিয়ে হাজির হলো অরিত্র। কিরে বাবা কেমন আছেন এখন? অরিত্রকে দেখেই সহাস্যে জানতে চেয়েছিলেন মধ্য 40-এর ডক্টর নন্দী। বাবা এখন অনেকটাই ঠিক আছেন, ঠিকমতো ওষুধ খাচ্ছে আর নিয়ম মেনেই চলছে। হ্যাঁ, কিন্তু তোর চোখ মুখ তো ভালো ঠিকছে না, কি বাঁধালি আবার? দেখি, বস বস। গম্ভীর মুখে অরিত্রর সব উপসর্গ শুনলেন ডক্টর নন্দী। অভ্যস্ত হাতে পেটের চারপাশ টিপে টিপে বোঝবার চেষ্টা করলেন। পেটের ডান দিকে একটু নিচের দিকে ডাক্তার নন্দীর হাতের চাপ পড়তেই কোঁকিয়ে উঠেছিল অরিত্র। ব্যথায় নীলচে হয়ে আসা অরিত্রর মুখ লক্ষ্য করে গম্ভীরভাবে আরও ২-১ ওই একই জায়গায় আরও খানিকক্ষণ টিপে টুপে দেখলেন ডাক্তারবাবু। নিঃশ্বাস বন্ধ করে কোনো মতে ওই প্রাণান্তকর যন্ত্রণা সামলানোর পরে যখন ডাক্তারবাবু নিজের প্রেসক্রিপশন লেখার প্যাড হাতে তুলে নিলেন, তখন অরিত্র রীতিমতো হাঁপাচ্ছে। কোনো চাপের ব্যাপার নাকি ডাক্তার কাকু? উৎকণ্ঠায় ভারী গলায় জানতে চেয়েছিল অরিত্র। ব্যথাটা কদিন ধরে হচ্ছে? এই তো প্রায় দিন ৫ হবে। তাহলে আসতে এত দেরি করলি কেন? ওই ভেবেছিলাম হজমের গোলমাল, পেট ক্লিয়ার হলেই। কি হয়েছে ডাক্তার কাকু? এটা এক্স-রে লিখে দিচ্ছি, কালকে করিয়ে রিপোর্ট নিয়ে আয়। হ্যাঁ, আর বেশি দেরি না করে পরদিনই এক্স-রে করিয়ে নিয়েছিল অরিত্র। কিন্তু সেই প্লেট নিয়ে আর ডক্টর নন্দীর কাছে যাওয়া হয়নি, মানে প্রয়োজনই পড়েনি। ওই এক্স-রে প্লেটের দিকে একবার তাকিয়ে অরিত্র ধরতে পেরেছিল তার ওই দুর্বিষহ যন্ত্রণার কারণ। পরিষ্কার দেখা যাচ্ছে অরিত্রর পাকস্থলী হয়ে স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পথে কিছু দূর এগিয়ে ডান দিক ঘেঁষে পেটের ভেতর ডান পাশ ঘেঁষে লম্বা একটা চাবির অস্তিত্ব, ঠিক যেমনটা অর্ধেন্দুবাবু ভরে দিয়েছিলেন অরিত্রর জামার পকেটে। হ্যাঁ অরিত্র, বলো, আছো কেমন? চেষ্টা করেও নিজের গলার শ্লেষ লুকোতে পারেননি অর্ধেন্দুবাবু, অথবা লুকোতেও চাননি। আমি ফিরে আসছি। অনেক কষ্টে নিজের গলার আওয়াজ স্বাভাবিক রাখতে চেয়েছিল অরিত্র। ফিরে আসছো? ফিরে আসছো? তুমি সত্যি ফিরে আসছো? বাহ 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 বাহ, এ তো খুব ভালো কথা, এ তো খুব ভালো কথা। এবার কিন্তু অর্ধেন্দুবাবুর কণ্ঠে অকৃত্রিম উচ্ছ্বাস। তা কবে আসছো? কালকেই। হ্যাঁ, সেই বরং ভালো। আসতে যখন হবেই তখন আর বেশি দেরি করে লাভ কি? বর সন্ধেবেলায় খুব ভালো একটা খবর শোনালে বাবা। আবার সবকিছু আগের মতন হয়ে যাবে। আবার আমরা সবাই একসঙ্গে মিলে সন্ধেবেলায় জমিয়ে মুড়ি মাখা খাবো, একসঙ্গে হইচই করব, তুমি গিটার বাজাবে, আমরা দুজনে শুনবো, আবার সবাই একসঙ্গে। আবেগে গলাটা কি কিছুটা ধরে এসেছিল অর্ধেন্দুবাবুর? হবে হয়তো। ফোনের ওপার থেকে অনেক কিছু বলে চলেছিলেন অর্ধেন্দুবাবু, সেই সব অরিত্রর কানে ঢুকলেও মাথা অবধি পৌঁছয়নি, শুধু ওর বলা শেষ বাক্যটি ছাড়া। আর ওই একটা কথাতেই আবার চমকে উঠেছিল অরিত্র। ঠান্ডা হয়ে এসেছিল বুকের সব রক্ত।
ওই রাতে বিছানা করতে গিয়ে নিজের বালিশের তলাতেই সেই চাবি খুঁজে পেয়েছিল অরিত্র। যদিও ঘটনাটা তাকে তেমন অবাক করেনি, সে যেন জানতো এমনটাই কিছু ঘটবে। অনেক দিন পরে সেই রাতে শান্তির ঘুম ঘুমিয়েছিল অরিত্র। কোনো ব্যথা বেদনার অস্তিত্ব তার ধারে কাছে ঘেঁষেনি। মায়ের অসহায় দৃষ্টি, বাবার দুশ্চিন্তা চুঁয়ে পড়া চোখ দুটোর দিকে না তাকিয়েই তাদের পায়ে হাত দিয়ে প্রণাম সারল অরিত্র। এবার তাকে যেতে হবে, তাকে যে বাঁচতে হবে। নিজের বুক পকেটে হাত দিয়ে আর একবার ওই চাবির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিন্ত হয়ে নিল অরিত্র। এটা তো শুধু ওই ঘরের চাবি নয়, বরং অন্য আরো অনেক কিছু। এখনো অরিত্রর কানে বাজছে অর্ধেন্দুবাবুর ওই শেষ কথাটা। তুমি এই আপনকে ছাড়তে চাইলেও আপন তোমায় ছাড়বে না। শুনছিলেন ফেরা ছাড়া পথ নেই। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সঞ্জয়, সঙ্গীতা, সায়ন্তন, সন্দীপ, অপু এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।